সুপ্রিয় শিক্ষার্থী, সময় এই লার্নিং অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনাল হক। আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র। আজ আমরা আলোচনা করব প্রকৃতি প্রত্যয়ের অবশিষ্ট অংশ নিয়ে। তোমরাও সরাসরি এই লার্নিং ক্লাসে যুক্ত হতে পারো। সেক্ষেত্রে পর্দায় লেখা লিঙ্কে ভিজিট করতে হবে। এছাড়া ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আর দেরি নয়, চলো শুরু করি আমাদের মূল আলোচনা। আমাদের মূল আলোচনা প্রকৃতি প্রত্যয়। আমরা গতদিন পড়েছিলাম, আজ আমরা বাকি অংশ বোঝার চেষ্টা করব। তো আমার সাথে থাকো মনোযোগ দিয়ে। ধন্যবাদ। দেখো, আমরা আবারও প্রত্যয়ের সূত্রে ফিরে যাচ্ছি। তো এই প্রত্যয়ের সূত্র যদি আয়ত্তে না রাখো তাহলে কিন্তু তুমি প্রত্যয় বুঝতে পারবে না। তাহলে এই প্রত্যয়ের সূত্রটা কীভাবে আয়ত্তে রাখবে দেখো, আমি একটু উচ্চারণ করে দিচ্ছি তোমাদের। অ অ আ, ই ই এ অয় ওই আয়, উ উ ও অব ও আব, রি অর আর, অ অ আ, ই ই এ অয় ওই আয়, উ উ ও অব ও আব, রি অর আর। আমি যদি একটু মজা করে বলি তাহলে ব্যাপারটা হয় এরকম। দেখো, অ অ আ, ই ই এ অয় ওই আয়, উ উ ও অব ও আব, রি অর আর। প্রত্যয় তুমি কার? তাহলে সূত্র জানা থাকে যার। তাহলে প্রত্যয় কার? সূত্র জানা থাকে যার। সুতরাং তোমাকে প্রকৃতি প্রত্যয় ভালো করে বুঝতে গেলে তোমাকে কিন্তু প্রত্যয়ের সূত্র জানা থাকতেই হবে। আবার দেখো, এই অংশটুকুকে সম্প্রসারণ বলা হয়েছে, যে জ থাকলে ই হয়, ব থাকলে উ হয়, রি থাকলে রফলা হয়। এই প্রকৃতি প্রত্যয়ের সাথে আর যে বিষয়টি সংশ্লিষ্ট আছে সেটা হলো উপসর্গগুলো। এই তোমাদের উপসর্গগুলো কিন্তু আয়ত্তে রাখতে হবে। সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো কিভাবে তুমি আয়ত্তে রাখবে। হাসুরাম, শশাভরান, সুবিনিয়া, ইতিপাতি, অনাওনা, কৎকু, অঘাওয়াজ আর আব অ। সংস্কৃত কুড়িটি প্রপরা, পরিপ্রতি, অভিয়পি, অধিয়তি, সুবিনি আ, দুহ নি উ তনু, অব অপ, উপশম। দেখো, বিদেশি উপসর্গ ফার্সি 10টি, ফি দরকার, না নেম, বে বদ, বর ব কম। আরবি উপসর্গ 4টি, আম, খাস, লা, গর। ইংরেজি 4টি, হাফ, ফুল, সাব, হেড। হিন্দি উর্দু 1টি, হর। তো আমরা আজকের পাঠে ধীরে ধীরে প্রবেশ করি। আমরা কিন্তু গতদিন খেয়াল করেছিলাম যে একই প্রত্যয় আমরা কিভাবে বুঝবো কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়, সেটা আজ আবার একটু তোমাদের স্মরণে দিয়ে দিচ্ছি। ঢাল যোগায় ঢালাই, এই যে দেখো, এটা ক্রিয়া প্রকৃতির পরে বসেছে। আমরা কিন্তু ক্রিয়া প্রকৃতি চিনেছিলাম 3টি উপায়ে। প্রথমে কি, এর আগে মনে মনে তুই বসাও, তাহলে দেখো আদেশসূচক বাক্য হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন তুই ঢাল যদি হয় তাহলে সেটা ক্রিয়া প্রকৃতি। আবার দেখো, তুমি মনে মনে পরে রস্বই বসাও, দেখো তাহলে কি হবে, ঢাল যোগে ঢালি, তো ক্রিয়া হয়ে গেল। আর ক্রিয়ার মূলটাই ক্রিয়া প্রকৃতি, আর এই ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় বসে সেটাই কৃত প্রত্যয়। অনুরূপভাবে দেখো, ঢাকা যোগ আই, এখানেও আই এখানেও আই, এটা আবার তদ্ধিত প্রত্যয় হয়ে গেল। পার্থক্যটা কি ছিল জানো? যে তদ্ধিত প্রত্যয় সেটাই হবে যেটা কোনো শব্দমূল বা নাম শব্দের পরে বসবে, অর্থবোধক শব্দের পরে বসবে। দেখো, ঢাকা অর্থবোধক শব্দ, সুতরাং এটা তদ্ধিত প্রত্যয়। আমরা স্রোত ধাতু থেকে আজ আমরা শুরু করব। গতকাল খানিকটা এখানে ছিলাম। দেখো, শ্রবণ
শ্রুযুকন। এই শ্রু কেন হলো আমরা সেটা পরে বোর্ডে দেখব। আবার অশ্রবণ, অযুগ শ্রবযুকন। আবার শ্রুযুগ অনিয় শ্রবণীয়, শ্রুযুগ অক শ্রাবক, শ্রুযুগ জ শ্রাব্য, শ্রুযুগ জ আবার শ্রব্য হলো। দেখো এই দুটো কিন্তু একই রকম হয়ে গিয়েছে। তাহলে এখানে কি কোনোটা ভুল আছে না দুটোই শুদ্ধ? আমরা একটু পরে দেখছি। শ্রুযুক্তি শ্রুতি, আবার অশ্রুত, অযুগ শ্রুযুক্ত অশ্রুত, শ্রুযুক্ত শ্রুত। হ্যাঁ দেখো সহজে হয়ে গেছে এটি। আবার পরিশ্রুত কি হবে? তাহলে শ্রুর আগে পরি উপসর্গ বসিয়ে দিবে। এই যে দেখো তোমার যদি উপসর্গ জানা না থাকে তাহলে পরিশ্রুত যে উপসর্গযুক্ত শব্দ সেটা তুমি বুঝতে পারবে না, তখন কিন্তু তুমি এটি বিশ্লেষণ করতে পারবে না। কাজেই তোমাকে উপসর্গগুলো অবশ্যই আয়ত্তে নিতে হবে। আবার শ্রোযোগ শ্রোযোক্তা শ্রোতা ইত্যাদি। এখন হ্যাঁ শিক্ষার্থী, চলো আমরা বোর্ডে যাই, গিয়ে দেখি কিভাবে এগুলো হলো। যেমন ধরো শ্রবণ শব্দটা আমি লিখেছি। এখন এই শ্রবণ শব্দটির সিলেবল করো, শব্দাংশ করো। তাহলে দেখে কি হয়? শ্রব অন, শ্রব অন। তুমি হ্যাঁ সিলেবল পেয়ে গেলে শ্রব অন। এখন এখানে তোমাকে সূত্র বের করতে হবে। তুমি যদি সূত্র বের করতে চাও তাহলে এখানে কি স্বরধ্বনি লুকিয়ে আছে, লীন অবস্থায় আছে, সেটা তোমাকে বের করে ফেলতে হবে। যেমন উচ্চারণ করে, এটা উচ্চারণ করো আমার সাথে, শ্রাব শ্রাব। হ্যাঁ তাহলে দেখো কি হয়ে গেল এখানে? হ্যাঁ শ্রাব হয়ে গেল। তাহলে অপ থাকলে উ হয়, অপ থাকলে উ হয়, তাহলে শ্রু। তাহলে শ্রু যোগ অন। হ্যাঁ তোমরা একটু মনে রেখো এখানে হ্রস্ব হলো, দীর্ঘ কেন হলো না সেটা আমরা আরেকটু পরে বুঝব। এখন এলো শ্রবণীয়, তখন তুমি কি করবে? তাহলে দেখো শ্রোযোগ অনিয়। এবার দেখো শ্রোতা, সিলেবল করো, শ্রোযোগ তা। এখন এখানে দেখো ও আছে, তাহলে ও থাকলে মূল স্বর কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে এই শব্দটার যে মূল রূপ সেটা হলো শ্রু, আর শ্রুতে যে স্বরধ্বনি হলো সেটা হলো উ। এই উ হলো মূল স্বর, আর এখানে আমরা পেয়েছি তা। তাহলে হ্যাঁ শ্রোতা। তোমাদের কিন্তু এই শ্রাব্য এবং শ্রব্য এই দুটোই কিন্তু একটু খটকা লাগতে পারে। সেক্ষেত্রে তুমি সিলেবল করো শ্রাব আর যতে তো জফলা। তাহলে সূত্র বের করো, শ্রাব শ্রাব। এই দেখো আব এসে গেছে। এই যে আব, আব থাকলে মূল স্বর কি হয়? উ হয়। তাহলে আব হয়ে গেল উ। তাহলে আমাদের হলো শ্রু যোগ জ, শ্রাব্য। এবার আমরা দেখব শ্রব্য শব্দটা। তো শ্রব্য শব্দ আমরা যদি ভাঙি সিলেবল করি তাহলে কি পাওয়া যায়? শ্রব আর জ পাওয়া গেল। তাহলে এখানে উচ্চারণ করো সূত্র বের করার জন্য। দেখো তুমি পেয়ে গেছো শ্রব, শ্রব পেয়ে গেছো, এইটুকে তুমি শ্রব পেয়ে গেছো। তাহলে দেখো অপ থাকলে মূল স্বর হয়, যে মূল রূপ হয় সেখানে যে স্বরধ্বনি হবে সেটাই মূল স্বর। তাহলে শ্রু যোগ জ। আমরা দেখলাম শ্রব্য এবং শ্রাব্য এই দুটো শব্দেরই প্রকৃতি প্রত্যয় শ্রুযোগ জ, শ্রুযোগ জ। হ্যাঁ শিক্ষার্থী, তাহলে পার্থক্য কোথায়? একটা হলো এই গুণের নিয়মে
গুণের নিয়মে অপ থেকেও হয়ে গেছে, আর একটা হলো বৃদ্ধির নিয়মে আপ থেকেও হয়ে গেছে। তাহলে তুমি যদি প্রকৃতি প্রত্যয়ের সূত্র মনে না রাখো তাহলে তোমার কাছে মনে হবে এখানে একটা ভুল আছে, দুটি শুদ্ধ হতে পারে না। সুতরাং প্রকৃতি প্রত্যয়ের সূত্র অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবার আমরা যাই পরবর্তী অংশে। দেখো শিক্ষার্থী, এবার আমরা কৃষ ধাতু নিয়ে অগ্রসর হব। দেখো একটি মাত্র কৃষ ধাতু থেকে কতগুলো শব্দ গঠিত হয়েছে। তাহলে এই প্রকৃতি প্রত্যয় শব্দ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষ যোগ অন কর্ষণ, কৃষ যোগ ক কৃষক, কৃষ যোগ আ যোগ কৃষ যোগ অন আকর্ষণ, প্র যোগ কৃষ যোগ অন প্রকর্ষণ, কৃষ যোগ তি কৃষ্টি, কৃষ যোগ ই কৃষি, আবার প্র যোগ কৃষ যুক্ত প্রকৃষ্ট, নি যোগ কৃষ যুক্ত নিকৃষ্ট, উদ যোগ কৃষ যুক্ত উৎকৃষ্ট, বি যোগ কৃষ যোগ অন বিকর্ষণ, অপযোগ কৃষ যুক্ত অপকৃষ্ট, আবার প্রযোগ কৃষ যোগ প্রকর্ষ ইত্যাদি। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে কর্ষণ শব্দের ধাতু বা ক্রিয়া প্রকৃতি কৃষ হলো। একটা যদি নির্ণয় করতে পারি তাহলে বাকিগুলো তোমার পক্ষে সহজ সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো চলো আমরা বোর্ডে যাই। দেখো তুমি কর্ষণ লিখেছ, তো তুমি সিলেবল করো, উচ্চারণ করো। কর্ষ, কর্ষ অন। এবার সূত্র বের করো, উচ্চারণ করো আমার সাথে, উচ্চারণ করো কর্ষ, কর্ষ। এই দেখো তাহলে আমাদের কর্ষ হয়ে গেল। এখন কোথায় সূত্র মিলে গেছে? তোমার যদি সূত্র জানা থাকে তাহলে তুমি এই যে ধরতে পারবা এই রতে অরে সূত্র মিলে গেছে। তাহলে অর থাকলে মূল স্বর কী হয়? অর থাকলে মূল স্বর হয় রি। এই যে দেখো কৃষ হয়ে গেছে। তাহলে কর্ষণ শব্দের ক্রিয়া প্রকৃতি বা ধাতু হলো কৃষ যোগ অন। এবার শব্দটাকে যদি আমি আকর্ষণ করি কি হবে? এই আ কিন্তু উপসর্গ। আ যে উপসর্গ সেটা তুমি কিভাবে বুঝবে? অবশ্যই তোমার স্মৃতিতে এগুলো গ্রথিত থাকতে হবে, অর্থাৎ আয়ত্তে থাকতে হবে। তাহলে তুমি পরীক্ষার খাতায় তুমি ধরতে পারবে কোনটা উপসর্গযুক্ত শব্দ। তা নয় কিন্তু বিশ্লেষণ করা সম্ভব হবে না। আবার তোমাকে ওই মুখস্থের কাছে ফিরে যেতে হবে। তো দেখো তাহলে আকর্ষণ, তাহলে যে আটা উপসর্গ যেহেতু আমাদের আটা আলাদা হয়ে গেল, আর এখানে প্রকৃতি চিহ্ন দিয়ে দাও। এভাবে যদি আমি বিকর্ষণ দিই কী হবে? একই কথা, বি উপসর্গ, তারপরে কৃষ যোগ অন বিকর্ষণ। এবার আমি যদি প্রকর্ষণ দিই কী হবে? প্র উপসর্গ, তাহলে প্র যোগ কৃষ যোগ অন প্রকর্ষণ। এবার তোমরা প্রসঙ্গত একটু মনে রাখো যে ত, থ, দ, ধ, দন্ত ন, ট, মূর্ধন্য ন। যদি শব্দের শেষে এই উচ্চারণগুলো আসে তাহলে তার প্রত্যয় ধরা হয় ত। তার প্রত্যয় ধরা হয় কি? ত। তাহলে ত, থ, দ, ধ, দন্ত ন, ট, মূর্ধন্য ন। এই শব্দগুলো যদি বা এই ধ্বনিগুলো যদি অন্ত উচ্চারণে আসে, অন্ত উচ্চারণে, তাহলে সেটা হবে
হ্যাঁ, সেটার বদলে হবে ত। এই ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা উৎকৃষ্ট বানানটা আমরা দেখি। উৎকৃষ্ট, এখানে দেখো একটা উপসর্গ আছে উৎ, তাহলে উৎ আলাদা হয়ে গেল। এবার দেখো তো উচ্চারণ করো কৃষ, কৃষ, কৃষ। ওই দেখো আমাদের কৃষ ধাতু এসে গেছে, কৃষ ট। তাহলে আমরা এই টয়ের বদলে পেলাম ত, আর আমাদের ক্রিয়া প্রকৃতি হলো কৃষ। তাহলে উৎ যোগ কৃষ যোগ ত। অনুরূপভাবে দেখো নিকৃষ্ট কি হবে? এই যে নি উপসর্গ, সু বি নি আ সংস্কৃত উপসর্গ, এই চারটে অবশ্য বাংলাতেও আছে। তাহলে নি উপসর্গ তুমি দেখা, তোমার কিন্তু ঐকিক নিয়মের মতো দেখা হয়ে যাচ্ছে। তাহলে নি কৃষ ট, নি কৃষ ট। কৃষ, আবার হ্যাঁ ট থাকলে তার প্রত্যয় কী হবে? ত। তাহলে ওই রকম অপকৃষ্ট, হ্যাঁ যত আছে অপকৃষ্ট, বিকর্ষণ, আকর্ষণ, নিকৃষ্ট, কৃষ্টি ইত্যাদি। তো আমরা দেখি কৃষ্টি শব্দটা, যে কৃষ্টি কালচার। তুমি একটু উচ্চারণ করো, শিক্ষার্থী একটু উচ্চারণ করো আমার সাথে, কৃষ, কৃষ টি। তাহলে কৃষ, দেখো আমার ক্রিয়া প্রকৃতি আমি পেয়ে গেছি। আবার টি থাকলে কি হবে? ত, ট থাকলে যেহেতু ত হবে, তাহলে টি থাকলে তি হবে। হ্যাঁ, কৃষ যোগ তি, কৃষ্টি। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। হ্যাঁ শিক্ষার্থী খেয়াল করো, বহ ধাতুতে, বহ ধাতুতে আমরা এইদিকে দেখি। দেখো তোমাদের প্রসঙ্গতে একটু বলে রাখি, ধাতু বা ক্রিয়া প্রকৃতিতে যদি একাধিক বর্ণ থাকে তাহলে শেষে কিন্তু হস দিতে হবে, শেষে হস দিতে হবে। কথাটা মনে রেখো, আমি বোর্ডে গেলে কথাটা তোমাদের আবার বোঝাবো। দেখো বহ যোগন কি হলো? বাহন। আবার বহ যোগন কি হলো? বহন। মনে হয় কোনোটা ভুল হবে না। দেখো আমার সূত্রের কাছে যখন ফিরে যাব তখন দেখব সূত্র জানিয়ে দিবে যে আমাদের দুটোই শুদ্ধ আছে। এবার দেখো বহমান, বহ যোগ মান। আবার দেখি প্র যোগ বহ যোগ মান, প্রবহমান। আমরা শুদ্ধিকরণে শিখব, এটাকে কিন্তু আমরা প্রবাহমান বলে ফেলি। কি বলে ফেলি? প্রবাহমান। এই শব্দটা মনে রেখো, প্রবহমান হবে। বহ যুক্তা, বহতা। আবার দেখো প্র যোগ বহ যুক্ত, প্রবাহিত। আবার বহ যোগ ইত, বাহিত। আবার পরি যোগ বহ যোগিন, পরিবাহী। দেখে কি চমৎকার, এখানে দীর্ঘ ই আছে। আমরা কিন্তু গত কোনো এক ক্লাসে শিখেছিলাম যে বিশেষণ বাচক শব্দে শেষে যদি দীর্ঘ ই থাকে তার সংস্কৃত রূপ হয় ইন। এটি কিন্তু শুদ্ধিকরণের বা বারবার ফিরে আসবে, তোমরা কিন্তু মনে রেখো। আবার দেখো বাহি, বহ যোগ ইন, বাহি। এখানে দেখো দীর্ঘ ই এসে গেছে। আমি বললাম যে লোহা, নিকেল, পানি বিদ্যুৎ পরিবাহী বা বিদ্যুৎবাহী পদার্থ। এখন কেমন পদার্থ দেখো, এই যে পরিবাহী বা বাহী, তাহলে বিশেষণ হয়ে যাচ্ছে। আমাদের ভাষায় বিশেষণে যেখানে দীর্ঘ ই থাকে সংস্কৃতে সেখানে ইন হয়, কথাটা মনে রেখো। আবার পরি যোগ বহ যোগ কন, পরিবহন, পরিবহন। হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই নত্যবিধান অনুযায়ী পরিবহনে মূর্ধন্য না দাও, কিন্তু মনে রেখো পরিবহন একটি পারিভাষিক শব্দ, ট্রান্সপোর্টের পারিভাষিক শব্দ পরিবহন। সুতরাং এটা
দন্ত ন হবে, পারিভাষিক শব্দে নত্যবিধান মানবে না। আবার দেখো বিবাহ, বি যোগ বহ যোগ অ, এই যে বহ, দেখো এই যে বহন ধাতুর মূল হলো কি বহ, বহন ধাতুর মূল হলো বহ। তাহলে বিবাহ শব্দের অর্থ কি হলো? হ্যাঁ, বিবাহ শব্দের অর্থ হলো বিশেষভাবে বহন করা। বিবাহ শব্দের অর্থ হলো বিশেষভাবে বহন করা। কি বহন করা? সংসারের দায়িত্ব বহন করা। হ্যাঁ, সুতরাং তোমরা যারা বিয়ে পাগলা দেখো যে হ্যাঁ সংসারের দায়িত্ব বহন করার উপযুক্ত হয়েছে কিনা। তো আমরা এবার একটু বোর্ডে গিয়ে কিভাবে কি হলো একটু আমরা বিশ্লেষণ করে সূত্র দিয়ে বোঝার চেষ্টা করি। তো শিক্ষার্থী, হ্যাঁ চোখ রাখো বোর্ডে। এটা তেমন কঠিন না। দেখো বহ যোগ অন, বহন, হ্যাঁ এমনি এমনি হয়ে গেছে। আবার দেখো বহ যোগ অন হয়ে গেল বাহন। একই তো দুরকম হলো কেন? হ্যাঁ, এই জন্যই তোমাকে এইটুকু আয়ত্তে রাখতে হবে। দেখো তুমি যখন হ্যাঁ ব, এই দেখো ব উচ্চারণ করো ব, এখন উচ্চারণ করো ব, এখন উচ্চারণ করো ব, তাহলে আমরা জানি ব্যঞ্জন ধ্বনি এককভাবে কিন্তু অধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। ব, ক, ম, ওই দেখো অ চলে আসে। তাহলে এখানে এই ব ধাতুর মূল স্বর হচ্ছে অ, ব, ব, খেয়াল করো। এই অ যখন অই থাকলো, এই যে বহন, তখন এটা হলো গুণের নিয়মে গঠিত শব্দ। আবার এই ব, ব যখন আ হয়ে গেল, দেখো আ, তখন এটা হয়ে গেল বৃদ্ধি নিয়ম। তাহলে গুণ এবং বৃদ্ধি ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার দেখব বিদ্যুৎ পরিবাহী। তাহলে পরি উপসর্গ, তারপরে দেখো বহ, তারপরে ইন। তাহলে ইন প্রত্যয় যুক্ত হয়, মূল স্বর বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে পরি ছিল বহ, হয়ে গেল কি? ওই দেখো বৃদ্ধি পেয়ে হয়ে গেল আহ। আমাদের ভাষায় যেটা দীর্ঘই সংস্কৃত শব্দে সেটা ইন হয়ে যায়। তাহলে ইনের পরিবর্তে আমাদের ভাষায় দীর্ঘই চলে আসলো। কেন? শব্দটা বিশেষণবাচক। আর বিশেষণবাচক শব্দে আমাদের ভাষায় যেখানে দীর্ঘই, সংস্কৃতে সেখানে ইন লিখতে হবে। হ্যাঁ, আমরা যাচ্ছি দেখো প্রবহমান না প্রবাহমান, প্রবহমান না প্রবাহমান। হ্যাঁ, তো আমরা দেখো প্র যোগ বহ যোগ মান, এই শব্দটা শুদ্ধিকরণে মাঝে মধ্যে চলে আসে। তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, আমার সাথে উচ্চারণ করো। মান প্রত্যয় যুক্ত হলে মূল স্বর বৃদ্ধি পায় না। মান প্রত্যয় যুক্ত হলে মূল স্বর বৃদ্ধি পায় না। হ্যাঁ, খেয়াল করো, এখানে মান প্রত্যয় যুক্ত হয়েছে। সুতরাং এই যে প্রকৃতিতে মূল স্বর দেখো কি আছে? হ্যাঁ, অ। তোমরা তো মূল বুঝো, গাছের মূল দেখো যেটুকু প্রথম অংশে অর্থাৎ মাটির দিকে, তাহলে মূল সবসময় প্রথমে থাকে। ব, এই যে দেখো অ, মূল স্বর মান প্রত্যয় যুক্ত হয়, মূল স্বর বৃদ্ধি পাবে না। তাহলে কি থাকবে? প্রবাহমান হবে না, হবে প্রবহমান। আমরা কিন্তু আরেকটা শব্দ দেখি, দেখো আমরা বিবাদমান বলি, যে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।
এই বিবাদমান কেন হবে না? হ্যাঁ, দেখো এই মান প্রত্যয় যুক্ত হলে মূল স বৃদ্ধি পায় না। আমরা দেখি বে যোগ বদ যোগ মান, তাহলে হলো কি, হলো বিবদমান। দেখো আমার সাথে উচ্চারণ করো যে মান প্রত্যয় যুক্ত হলে মূলস্বর বৃদ্ধি পায় না। মান প্রত্যয় যুক্ত হলে মূলস্বর বৃদ্ধি পায় না। এখন মূলস্বর কি ছিল? বর সাথে ছিল অ। এই অ বৃদ্ধি পেয়ে কখনো আ হতে পারবে না মান প্রত্যয় যুক্ত হলে। তাহলে শব্দটা এই বিবাদমান কাটা যাবে, হবে কি এই বিবদমান হবে। তাহলে প্রবহমান বিবদমান শব্দ দুটো বিশেষভাবে মনে রেখো। আমরা যাচ্ছি আজকে পট ধাতুতে। পট ধাতুতে যাচ্ছে, খেয়াল করা। এই পট ধাতু থেকে কতগুলো শব্দ হয়ে গেল। পট যোগ জ পাঠ্য, সুযোগ পট যোগ জ সুপাঠ্য। পট আবার দুবার এসেছে। দেখো দুহ যোগ পট যোগ জ দুষ্পাঠ্য। পঠ যোগ অনিয় পঠনীয়। পঠ যুক্ত পঠিত। পঠ যোগ অক পাঠক। পঠ যুক্তব্য পঠিতব্য। পঠ যোগ অন পঠন। সুখ যোগ পঠ যোগ জ সুখপাঠ্য। আমরা এই শব্দটা বিশেষভাবে খেয়াল করব। যেখানে ছিল প প কিন্তু হয়ে গেল পা, কেন হলো দেখি আমরা। হ্যাঁ, তুমি একটু লিখে রাখো যে জ প্রত্যয় যুক্ত হলে মূল স্বর বৃদ্ধি পায়। কথাটা মনে রেখো, আবার শুদ্ধিকরণ পরিচ্ছেদে এটা লাগবে। তাহলে আমরা দেখলাম জ প্রত্যয় যুক্ত হলে মূল স্বর বৃদ্ধি পায়। যেমন ধরো পঠন, তাহলে পঠ যোগ অন হয়ে গেল। তুমি ধাতুর চিহ্ন দিয়ে দাও, তাহলে পঠ যোগ অন হয়ে গেল। আমি যদি বলি পঠনীয়, তাহলে কি হবে? পঠ যোগ অনীয়। দেখো সহজ ব্যাপার। এবার যেটা শিখতে চেয়েছিলাম সেটা হলো পাঠ্য। যে পাঠ্য বানানে ধাতুতে তো পঠ আছে, কিন্তু গঠিত শব্দে এই জফ এই আকার কোত্থেকে এলো? দেখো উচ্চারণ করো প, তুমি উচ্চারণ করো প। যখনই জ প্রত্যয় যুক্ত হবে সেই মূল স্বর, অর্থাৎ প্রকৃতির মূল রূপে যে স্বরধ্বনি আছে সেই অ বৃদ্ধি পেয়ে আ হয়ে যাবে। তাহলে পট যোগ জ হলো পাঠ্য। অনুরূপভাবে সুপাঠ্য কি হবে? সু একটি উপসর্গ, সেটা তুমি জেনেছ। তাহলে সুযোগ পট যোগ জ সুপাঠ্য। দুষ্পাঠ্য কি হবে? দুহ একটি উপসর্গ, তুমি জেনেছ। তাহলে দুহ যোগ পট যোগ জ। সুখপাঠ্য অনুরূপভাবে সুখ যোগ যোগ পট যোগ জ সুখপাঠ্য। তো আমরা এক্ষেত্রে আর একটু খেয়াল করি। দেখো এই ত প্রত্যয় আর তব্য প্রত্যয় এই যুক্ত হলে মূল স্বরে অতিরিক্ত ইয়ের আগমন ঘটে। অতিরিক্ত ইয়ের আগমন ঘটে। এটা আরও পরে কাজে লাগবে, মনে রেখো। তাহলে আমি যখন ত যোগ করলাম
আমার হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমার পঠত বই। তাহলে শব্দটা কিন্তু পঠত হবে না, হবে কি পঠিত। অর্থাৎ ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে অতিরিক্ত এর আগমন ঘটে, তাহলে এটা আগম। ওরকম তুমি যদি করো পঠ যুক্তব্য, তাহলে কি হলো পঠিতব্য। দেখো এরকম আরও কিছু আছে যে ত বা তব্য প্রত্যয় যুক্ত হলে ধাতু বা প্রকৃতির শেষে অতিরিক্ত ই চলে আসে। যেমন শিখ, একটি ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এর সাথে তুমি ত দিলা। আমি বললাম এ বাড়ির সবাই শিক্ষত। দেখো শিক্ষত হতে পারে না, এই ত প্রত্যয় যুক্ত হলে ধাতু শেষে অতিরিক্ত এর আগমন ঘটে। আবার দেখো অনুরূপভাবে পথ, পথ যোগ ত কি হলো পতিত। হওয়ার কথা ছিল কিন্তু পতত, কিন্তু অপ্রত্যয় যুক্ত হলে ধাতু শেষে কি অতিরিক্ত ই চলে আসে। তো হসন্ত ত যেহেতু তুমি কিন্তু খণ্ড ত দিয়ে লিখতে পারো, তাহলে পদযুক্ত পতিত। এরকম ত প্রত্যয়ের আরও কিছু উদাহরণ আছে, দেখো। যেমন ধরো লিখ যুক্ত, হওয়ার কথা ছিল লিখত, কিন্তু হবে কি ত প্রত্যয় যুক্ত হলে ধাতু শেষে অতিরিক্ত এ আসে। অনুরূপভাবে চল যুক্ত, হওয়ার কথা ছিল কি চলত, কিন্তু হয়ে যাবে কি চলিত। একটু পরে আবারও ব্যাপারটি আসবে, তোমরা মনে রেখো। কিন্তু এবার আমরা যাব স্থা ধাতুতে। দেখো একটি স্থা ধাতু থেকে কত শব্দ গঠিত হয়। আমি এখানে গুটি কয়েক দিয়েছি, আরও শব্দ গঠিত হয়। তাহলে দেখো মুখ যোগ স্থা যোগ অ মুখস্থ, গৃহ যোগ স্থা যোগ অ গৃহস্থ, প্রতিযোগ স্থা যোগ অন প্রতিষ্ঠান, আবার অনুযোগ স্থা যোগ অন অনুষ্ঠান, অধিযোগ স্থা যোগ অন অধিষ্ঠান, অবযোগ স্থা যোগ অন অবস্থান। দেখো এখানে স্থা ধাতু দ্বন্দ্বস্ব ছিল, এটা মূর্ধন্য স হয়ে গেল। আবার থ ছিল, এটা ঠ হয়ে গেল। কিন্তু এখানে আবার যা আছে তাই হয়ে গেল। কেন? একটু পরে বোঝার চেষ্টা করছি। তট যোগ স্থা যোগ তটস্থ, প্র যোগ স্থা যোগ অন প্রস্থান, স্থা যোগ ইন স্থায়ী, অবযোগ স্থা যুক্তি অবস্থিতি, আবার স্থা যুক্তি স্থিতি বা স্থা যুক্ত স্থিত, স্থা যুক্তি স্থিতি, স্থা যুকির স্থির, স্থা যুগ্ন স্থান। স্থান অর্থ কি শিব, স্থান অর্থ কি খুঁটি, স্থান অর্থ কি স্থির। তোমরা কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় পড়েছিল, স্থান শব্দটি শিব অর্থে ব্যবহৃত হয়েছে। আবার উপযোগ স্থা যুক্তি উপস্থিতি, আবার অন যোগ উপযোগ স্থা যুক্তি অনুপস্থিতি। দেখো এখানে দুটো উপসর্গ রয়েছে। এখন তুমি যদি উপসর্গ আয়ত্তে না নাও, তাহলে এই অনুপস্থিতি বিশ্লেষণ করা তোমার পক্ষে কি সম্ভব হবে? আমার মনে হয় আদৌ না। চলো আমরা একটু এবার বিশ্লেষণ করি। দেখো গৃহ যোগ স্থা যোগ অ, তাহলে আমাদের কি হয়? তোমরা একটা জিনিস মনে রাখবা, এই অপ্রত্যয় যুক্ত হলে বা প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির অন্তধ্বনি লোপ পায়। প্রকৃতির অন্তধ্বনি অনেক সময় লোপ পায়।
যেমন এই ক্ষেত্রে তোমাদের একটি সহজ করে বুঝিয়ে রাখি। যেমন ধরো প্র যোগ ভূ যোগ উ, এবং সেই অন্ত প্রত্যয়টাই প্রাধান্য পায়, অর্থাৎ প্রত্যয়টাই প্রাধান্য পায়। তাহলে প্রভু বানানে খেয়াল করো, তুমি লেখো কিন্তু দেখো হ্রস্বকার। হ্যাঁ, কেন শিক্ষার্থী এরকম হয়? হ্যাঁ, মনে রেখো যে প্রত্যয় যেটা থাকে সেটাই কিন্তু প্রাধান্য পায়। আমাদের প্রকৃতিতে ছিল দীর্ঘ উ, কিন্তু প্রত্যয় আছে উ, তাহলে এই যে ওটাই কিন্তু প্রাধান্য পাবে। অনুরূপভাবে এই গৃহস্থ শব্দেও হ্যাঁ শেষে অ আছে, এই অটাই প্রাধান্য পাবে। অ যখন প্রাধান্য পাবে তখনই আ চলে যাবে। তাহলে কি হলো? গৃহ যোগ স্থা যোগ অ, গৃহস্থ। তুমি যদি এবার আত্মস্থ লেখ, আত্মস্থ দেখো কি হলো তাহলে? আত্ম যোগ স্থা যোগ অ, আত্মস্থ। তুমি যদি ওভাবে তটস্থ লেখো কি হবে? তট যোগ স্থা যোগ অ, তটস্থ। তাহলে তটস্থ, তট যোগ স্থা যোগ অ, তটস্থ। এবার আমরা দেখব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দেখার আগে তোমাকে একটু আবারও অন্য বিষয়টা খেয়াল করতে হবে। তোমরা দেখো, আমরা গত দিনের একটা বিষয় খেয়াল করব। জি, হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতোমধ্যেই সূত্রগুলো হয়তো আয়ত্তে নিয়েছ, আর উপসর্গগুলো আয়ত্তে নিতে থাকো। না হলে কিন্তু আমাদের এই পাঠ সহজ হবে না। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ফিরে আসছি আবার পঠ ধাতুতে। তোমরা পঠ ধাতুতে তোমরা একটু মনে রাখো, আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে আমরা একটু মনে রাখার চেষ্টা করো যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য স, এরা মূর্ধন্য ধ্বনি। আবার ধরো ত, থ, দ, ধ, দন্ত ন এবং দন্ত স, এরা কিন্তু দন্তধ্বনি। এই যখন মূর্ধন্য স যুক্ত হবে তখন তার এই নিজের গোত্রের সাথে যুক্ত হবে। আবার দন্ত স যখন যুক্ত হবে তখন এই নিজের গোত্রের সাথে যুক্ত হবে। তো আমরা এটা একটু খেয়াল করি, তাকাও। তাহলে প্রতি যোগ স্থা যোগ অন। তোমাদের কি মনে আছে? দেখো তো, আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম ইস বা ওস থাকলে ওখানে মূর্ধন্য স হয়, আবার অস বা আস থাকলে ওখানে দন্ত স হয়। তাহলে উচ্চারণ করো প্রতিশ, প্রতিশ। এই যে ইস এসে গেছে, তাহলে হলো মূর্ধন্য স। আমি কিন্তু সহজ করে বুঝিয়ে দিচ্ছি, নিয়মের ধারে কাছে না গিয়ে খেয়াল করো যাতে বুঝতে পারো তাড়াতাড়ি। তাহলে প্রতিশ, তাহলে ইস থাকলে হলো মূর্ধন্য স। এখন দেখো তো মূর্ধন্য স সাথে কি থ যুক্ত হতে পারবে? তাহলে মূর্ধন্য স যে বর্গে আছে সেই বর্গে কি থ আছে? দেখো তো নাই। তাহলে থ 2 নম্বর ধ্বনি, যেহেতু মূর্ধন্য স
এখানে আছে, তাহলে এই গোত্রের 2 নম্বর ধ্বনি কি? ঠ। এই যে দেখো নিয়মটা, প্রতিষ্ঠান। হ্যাঁ, আবার বলছি শিক্ষার্থী, ভালো করে বিষয়টি খেয়াল করো। তাহলে ইস উস যদি উচ্চারণে আসে যুক্ত ব্যঞ্জনে প্রতিশ, তাহলে মূর্ধন্য স হয়ে গেল। এবার দেখো মূর্ধন্য স এর সঙ্গে এই যে থ কিন্তু যুক্ত হতে পারবে না। দন্ত সর সঙ্গে থ যুক্ত হয়ে আছে, তার দেখো বর্গের 2 নম্বরটা। তাহলে মূর্ধন্য স যখন হয়ে গেলে দন্ত স, তার বর্গের 2 নম্বর কোনটা? ঠ, প্রতিষ্ঠান। এই বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আবার দেখি আমরা অবস্থান, অব যোগ স্থা যোগ অন। এখানে দেখো আমাদের কি হয়ে গেল? অবস্থান। আমাদের যা আছে তাই হয়ে গেল, কারণ এই দেখো অস এসে গেছে, তাহলে অস এসে গেছে, সুতরাং দন্তস্বই থাকলো। এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। আমরা দেখি এই যে ভূ ধাতু খেয়াল করো, ভবন, আর আমরা শিখেছিলাম শ্রবণ। একটু পার্থক্য খেয়াল করো। শ্রবণ, দেখো শ্রব অন, আর দেখো ভবন, ভব অন। তাহলে এখানে অব খেয়াল করো, এখানে হলো হ্রস্ব, এখানে হলো দীর্ঘ। তাহলে শ্রবণের হ্রস্ব, ভবনে দীর্ঘ। তোমরা কিন্তু মহাপ্রাণ অল্প প্রাণ নামে দুটো কথা শিখেছ। মহাপ্রাণ যেখানে বেশি বাতাস, অল্প প্রাণ যেখানে কম বাতাস। আমাদের ভাষায় কিন্তু হ্রস্ব এবং দীর্ঘ নামের দুটো বর্ণ আছে। আমি দেখো একটু উচ্চারণ করে তোমাদের দেখাচ্ছি কোনটায় দীর্ঘ কোনটায় হ্রস্ব, তোমরা একটু খেয়াল করো। আমি বললাম ধরো শ্রু শ্রু শ্রু, দেখো হালকা বাতাস, শ্রু শ্রু। আবার আমি বললাম ধরো ভু, এই দেখো ভু। তাহলে শ্রু শ্রু ভু, শ্রু শ্রু ভু। এই যে দেখো বাতাস বেশি, কাজে যেখানে বাতাস বেশি সেখানে দীর্ঘকার হবে। কথাটি মনে রাখতে হবে। প্রিয় প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো সময় ই লার্নিংয়ের। ধন্যবাদ।